1974 সালের 18 মে সকাল 7:30টা রাজস্থানের পোখরানে বালির মধ্যে গাড়া পড়ে গেছে একটি জিপ গাড়ি। বহু চেষ্টা করেও ড্রাইভার জিপটিকে তুলতে ব্যর্থ হয়। হাতে সময় খুবই অল্প, তাই সে গাড়ি থেকে নেমে খুব দ্রুত হাঁটতে শুরু করে। সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে সে খবর দেয় যে সব ঠিকঠাক আছে, এইবার চার্জ করা হোক। ঘড়ির কাঁটায় তখন 8:05। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে পোখরানের থর মরুভূমি। একটু পরেই পোখরান থেকে ফোন গেল দিল্লিতে। ফোনটি তুললেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তাকে বলা হলো, কনগ্র্যাচুলেশনস ম্যাডাম, গৌতম বুদ্ধ হেসেছেন, অর্থাৎ ভারতের নিউক্লিয়ার টেস্ট সফল হয়েছে। উনিশশো 1945-এ আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরের 2 লক্ষাধিক মানুষকে হত্যা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাজি পাল্টে দেয়। সেই সঙ্গে সারা দুনিয়া এক ভয়ঙ্কর অস্ত্রের কথা জানতে পারে, পারমাণবিক বোমা। এমন এক শক্তি যা বিশ্বের যে কোনো শহরকে কয়েক সেকেন্ডের মধ্যে ছাই করে দিতে পারে। হিরোশিমা ও নাগাসাকিতে অ্যাটম বম ফেলে আমেরিকা সারা বিশ্বের কাছে তাদের ক্ষমতা জাহির করেছিল। এরপর রাশিয়া, ইউকে, ফ্রান্স, চীন সবাই একে একে পারমাণবিক বোমা তৈরি করে ফেলে। 1974 সালে রাজস্থানের পোখরানে সফল পারমাণবিক পরীক্ষণের মাধ্যমে ভারতও সেই তালিকায় নাম নথিভুক্ত করে নেয়। কিন্তু 1998 সালে ভারতকে আবার একবার নিউক্লিয়ার টেস্ট করতে হয়েছিল। এখন প্রশ্ন হলো কেন? এর পিছনে আছে এক দীর্ঘ ইতিহাস। আজকের এই ভিডিওতে আমি সেই ইতিহাসকেই বিস্তারিতভাবে তুলে ধরেছি। এই এপিসোডে আপনি জানতে পারবেন ভারত কিভাবে পশ্চিমা বিশ্বের রক্তচক্ষু উপেক্ষা করে পারমাণবিক বোমা তৈরি করেছিল এবং কেন সেটাকে দুবার ধরে টেস্ট করার প্রয়োজন পড়ল। তাই আমার অনুরোধ, ভিডিওটি কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। ছবির এই মানুষটিকে তো আপনারা সবাই জানেন, ভারতের পরমাণু বিজ্ঞানের জনক ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। ভারতের স্বাধীনতা লাভের আগে থেকেই এই মহান বিজ্ঞানী পারমাণবিক শক্তি নিয়ে রিসার্চ শুরু করে দিয়েছিলেন। 1944 সালে তিনি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ প্রতিষ্ঠা করেন, যা ভারতের পরমাণু গবেষণার প্রাথমিক কেন্দ্র হয়ে ওঠে। 1947-এ দেশ স্বাধীন হবার পর ডক্টর ভাবা ভারত সরকারকে বলেছিলেন যে যদি সরকার চায় তাহলে তিনি বছর দেড়েকের মধ্যেই ভারতকে অ্যাটম বম তৈরি করে দিতে পারেন। সে সময় আমাদের দেশ এক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। দেশভাগের ক্ষত তখনও শুকায়নি। বেশিরভাগ মানুষ দারিদ্র সীমার নিচে। জনগণের বেসিক চাহিদাগুলো পূরণ করতে সরকার হিমশিম খাচ্ছিল। এই সব দিক বিচার করে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ডক্টর ভাবার প্রস্তাবকে নাকচ করে দেন। কিন্তু দূরদর্শী চিন্তাধারার জওহরলাল নেহরু বিষয়টিতে খুবই আগ্রহ প্রকাশ করেন এবং ডক্টর ভাবাকে তাঁর গবেষণা চালিয়ে যেতে উৎসাহিত করেন। আসলে নেহরু পারমাণবিক শক্তিকে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সীমাবদ্ধ রাখতে চাইছিলেন। 1948 সালে ভারত সরকার অ্যাটমিক এনার্জি কমিশন অফ ইন্ডিয়া গঠন করে। এরপর ডক্টর ভাবার নেতৃত্বে 1954 সালে মুম্বাইয়ের ট্রম্বেতে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার প্রতিষ্ঠিত হয়। এর 2 বছরের মধ্যেই ডক্টর ভাবা ও তাঁর সহকারীরা মিলে ভারতের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করে ফেলেন, যেটার নাম দেওয়া হয়েছিল আপসারা। 1960 সালে ট্রম্বেতে সাইরাস নামের আরও একটি নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করা হয়। এবার এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর জিনিসটা কি সেটা একটু বলে দিই। নিউক্লিয়ার রিঅ্যাক্টর মানে যে পারমাণবিক বোমা তা কিন্তু নয়। দুটোর উপযোগিতা সম্পূর্ণ আলাদা। নিউক্লিয়ার রিঅ্যাক্টর হলো এমন একটি যন্ত্র যা পারমাণবিক বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন করে, যা দিয়ে জলকে বাষ্পীভূত করে সেই বাষ্পের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এছাড়াও নিউক্লিয়ার রিঅ্যাক্টরের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো ইউরেনিয়ামকে প্লুটোনিয়ামে কনভার্ট করা। প্লুটোনিয়াম পারমাণবিক বোমা তৈরিতে কাজে লাগে। এর তেজস্ক্রিয় ক্ষমতা ইউরেনিয়ামের থেকে 5 গুণ বেশি। সে সময় ভারতের কাছে প্রধান যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে ভারতে তখনও পর্যন্ত ইউরেনিয়াম উত্তোলন শুরু হয়নি। তবে অন্য আরেকটি তেজস্ক্রিয় মৌল থোরিয়াম প্রচুর মাত্রায় ছিল। তাই ডক্টর ভাবা থোরিয়াম দিয়েই কাজ চালাতে চাইছিলেন। কিন্তু সমস্যা হচ্ছে থোরিয়াম দিয়ে সরাসরি নিউক্লিয়ার রিঅ্যাক্টর চালানো যায় না। থোরিয়ামকে প্রথমে ইউরেনিয়ামে রূপান্তরিত করতে হয়, যেটা অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল প্রক্রিয়া, যেখানে লাভের চেয়ে খরচ অনেক বেশি। এই কারণে ভারত কানাডা ও আমেরিকার কাছে ইউরেনিয়ামের জন্য আবেদন করে। ভারতের পারমাণবিক কর্মসূচি যেহেতু বেসামরিক ছিল, তাই তারা ভারতকে সহযোগিতা করতে অস্বীকার করেনি। 1967 সাল থেকে ঝাড়খণ্ডের জাদুগোড়া খনি থেকে ইউরেনিয়াম উত্তোলন শুরু হয়, আর তারপর থেকে ভারত ইউরেনিয়ামের ক্ষেত্রে স্বনির্ভর হয়ে যায়। ডক্টর ভাবার নেতৃত্বে ভারতের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সঠিক পথেই এগিয়ে চলছিল। এরই মধ্যে 1962 সালে ইন্দো-চীন যুদ্ধে ভারতের পরাজয় ঘটে। শুধু তাই নয়, চীন ভারতের একটা বিরাট অংশ অবৈধভাবে দখল করে নেয়। এর 2 বছর পর 1964-তে চীনও অ্যাটম বম তৈরি করে ফেলে। ওই বছরই জওহরলাল নেহরুর মৃত্যু হয়।
এরপর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লাল বাহাদুর শাস্ত্রী। শাস্ত্রীজির শপথ গ্রহণের ১ বছরের মাথায় ১৯৬৫ আগস্টে পাকিস্তান ভারতে হামলা চালিয়ে দেয়। এই যুদ্ধে অবশ্য পাকিস্তান পিছু হটেছিল। লাল বাহাদুর শাস্ত্রী বুঝে যান যে চীন ও পাকিস্তানের মতো দেশের সাথে মোকাবিলা করতে গেলে ভারতের কাছে পারমাণবিক বোমা থাকা অত্যন্ত জরুরি। अगर तलवार की नोक पर या एटम बॉम्ब के डर से कोई हमारे देश को झुकाना चाहे, दबाना चाहे, ये देश हमारा दबने वाला नहीं। কিন্তু ১৯৬৬ সালে ডক্টর ভাবা ও লাল বাহাদুর শাস্ত্রী দুজনেই রহস্যজনকভাবে মারা যান। এটা ছিল ভারতের কাছে বিরাট বড় ধাক্কা। তবে ডক্টর ভাবার প্রশিক্ষিত তরুণ বিজ্ঞানীরা ভারতের নিউক্লিয়ার প্রোগ্রামকে জারি রাখেন। অপরদিকে সে সময় রাশিয়া, আমেরিকা, ইউকে, ফ্রান্স ও চীন মিলে এনপিটি অর্থাৎ নন প্রলিফারেশন ট্রিটি গঠন করে, যাতে বলা হয় পৃথিবীর অন্য কোনো দেশকে পারমাণবিক পরীক্ষা করতে দেওয়া যাবে না। মানে আমরা আমাদেরটা করে নিয়েছি, এবার তোমরা চুপচাপ বসে থাকো। যাই হোক, বিশ্বের বহু দেশ ভয়ে ভয়ে ওই ট্রিটিতে স্বাক্ষর করে দেয়, কিন্তু ভারত করেনি। ভারতের লক্ষ্য ছিল অ্যাটম বম তৈরি করতেই হবে। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী। ১৯৭১ সালে ভারত পাকিস্তানের মধ্যে আবার যুদ্ধ বাঁধে। আপনারা সবাই জানেন ৭১-এর যুদ্ধে ইন্দিরা গান্ধী পাকিস্তানের কি হাল করেছিলেন। যুদ্ধ মিটে যাবার কিছুদিন পর ইন্দিরাজি যখন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার পরিদর্শনে গিয়েছিলেন, তখন তিনি সেখানকার বিজ্ঞানীদের নিউক্লিয়ার টেস্ট করার খোলা ছাড়পত্র দিয়ে দেন। পারমাণবিক বোমা তৈরির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতীয় বিজ্ঞানীরা দুটি দলে বিভক্ত হয়ে যান, যার মধ্যে প্রথমটিকে লিড করেছিলেন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ডাইরেক্টর ডক্টর রাজা রামান্না, এবং দ্বিতীয় টিমটির দায়িত্ব সামলাচ্ছিলেন তৎকালীন ডিআরডিওর চিফ বাসন্তী দুলাল নাগ চৌধুরী। আপনাদেরকে জানিয়ে দিই, ইনি ছিলেন একজন বাঙালি। যাই হোক, দুটো টিম মিলে মোট ৭৫ জন বিজ্ঞানী এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এনারা ছাড়া বাইরের মাত্র ৩ জন ব্যক্তিই নিউক্লিয়ার প্রজেক্টের বিষয় জানতেন। তারা হলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও তাঁর ২ সচিব। মিশনের গোপনীয়তা বজায় রাখার জন্য প্রতিরক্ষা মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত এ বিষয়ে কিছুই জানতে দেওয়া হয়নি। এই প্রজেক্টে বিজ্ঞানীদের কাছে প্রধান দুটি কাজ ছিল। প্রথমটি হলো প্লুটোনিয়াম সংগ্রহ করা এবং দ্বিতীয়টি হলো নিউট্রন ইনিশিয়েটর তৈরি করা। প্লুটোনিয়ামের জন্য অবশ্য তাদেরকে বেশি ভাবতে হয়নি, কারণ ততদিনে ঝাড়খণ্ডের জাদুগোড়া মাইন থেকে ইউরেনিয়াম উত্তোলন শুরু হয়ে গিয়েছিল। সেই ইউরেনিয়ামকে সাইরাস নিউক্লিয়ার রিঅ্যাক্টরের সাহায্যে ১৮ কেজি প্লুটোনিয়াম তৈরি করে নেওয়া হয়। অবশ্য পরীক্ষার জন্য ৬ কেজি যথেষ্ট ছিল, কিন্তু বিজ্ঞানীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হলো নিউট্রন ইনিশিয়েটর তৈরি করা। এটা সেই যন্ত্র যেখানে নিউট্রন বিচ্ছুরিত হয়ে চেন রিঅ্যাকশন তৈরির মাধ্যমে বিপুল পরিমাণ এনার্জি উৎপন্ন করে। আমেরিকাকেও এই যন্ত্রটা তৈরি করতে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়েছিল। আপনাদেরকে আরও জানিয়ে দিই যে ইরানের কাছে অ্যাটম বম তৈরির ব্লুপ্রিন্ট আছে, কিন্তু ওরা এখনো পর্যন্ত নিউট্রন ইনিশিয়েটর তৈরি করতে পারেনি, তাই ইরানের হাতে এখনও অ্যাটম বম আসেনি। ভারতে নিউট্রন ইনিশিয়েটর তৈরির জন্য বিজ্ঞানী বাসুদেব আইয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত তিনি সেটিকে বানাতে সফল হন। যখন সবকিছুই প্রস্তুত, তখন ডিজাইনকে শেষবারের মতো ভেরিফাই করে নেবার পালা আসে। এই এক্সপেরিমেন্টের নাম দেওয়া হয়েছিল টিকলিং দ্য ড্রাগন টেল। এর অর্থ হলো দৈত্যের লেজে সুরসুরি দেওয়া। ইংরেজির এই বাগধারাটি তখনই ব্যবহার করা হয় যখন কোনো ঝুঁকিপূর্ণ কাজ করা হয়। যাই হোক, এই এক্সপেরিমেন্ট সফল হয়। এর সাথে সাথে বিজ্ঞানীরা নিশ্চিত হয়ে যান যে তাদের কাজ ঠিকঠাক আছে, আর তাই ফাইনালি নিউক্লিয়ার টেস্টিংয়ের জন্য তোড়জোড় শুরু করে দেওয়া হয়। টেস্টিং সাইট হিসেবে বিজ্ঞানীরা রাজস্থানের পোখরানকে বেছে নেন, কারণ থর মরুভূমির মাঝের ওই অঞ্চলটির দূর দূরান্ত পর্যন্ত কোনো জনবসতি ছিল না। বিজ্ঞানীরা বিস্ফোরণের প্রভাবকে যতটা সম্ভব কম করতে চাইছিলেন, তাই ঠিক করা হয় মাটির নিচে এল প্যাটার্নের গর্তের মধ্যে নিউক্লিয়ার ডিভাইসকে রাখা হবে। সেই মতো ভারতীয় সেনার 61 রেজিমেন্টকে একটি 107 মিটার গভীর ও 1.5 মিটার চওড়া গর্ত খোঁড়ার দায়িত্ব দেওয়া হয়। গর্ত খোঁড়ার কাজ শেষ হলে পারমাণবিক উপকরণগুলোকে ট্রম্বে থেকে পোখরানে নিয়ে গিয়ে অ্যাসেম্বল করা হয়। সেগুলোর মোট ওজন ছিল 1400 কেজি। 15ই মে ডিভাইসকে গর্তের মধ্যে ঢুকিয়ে পুরো কংক্রিট দিয়ে সিল করে দেওয়া হয়। এরপর এসে যায় সেই দিন 18ই মে। ঠিক ছিল সকাল ঠিক 8টার সময় চার্জ করা হবে, কিন্তু একটি কাণ্ড ঘটে যায়। ভিডিওর একেবারে শুরুতেই আমি আপনাদেরকে একটি ঘটনার কথা বলেছিলাম, বিষয়টা খুলে বলি। টেস্টিং সাইট থেকে 5 কিলোমিটার দূরে একটি বাংকার থেকে বিজ্ঞানীরা মিশনটিকে অপারেট করছিলেন। ওই দিন সকালে যখন সবকিছু রেডি, তখন ক্যামেরার দায়িত্বে যিনি ছিলেন তিনি শেষবারের মতো দেখতে গিয়েছিলেন যে ক্যামেরার পজিশন ঠিকঠাক আছে কিনা। ফেরার পথে তাঁর জিপ গাড়ি বালির মধ্যে আটকে যায়, তাই তিনি সেখান থেকে হেঁটে আসতে বাধ্য হন। পরে সেনাবাহিনীর লোকেরা গিয়ে জিপটিকে উদ্ধার করে আনে, আর এই সব করতে গিয়ে নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট দেরি হয়ে যায়। তো যাই হোক, ডেটোনেটর অন করার দায়িত্বে যিনি ছিলেন তার নাম ছিল প্রণব দস্তিদার। থাম্বনেলে আমি এনাকেই হাইলাইট করেছি। আসলে মিশনের চিফ ডক্টর রাজা রামান্না তাকে এই দায়িত্বটা দিয়েছিলেন, কারণ ডেটোনেটরটা প্রণব দস্তিদারই বানিয়েছিলেন। ডেটোনেটর বলতে এক কথায় নিউক্লিয়ার এক্সপ্লোশনের ট্রিগার।
8:05 ডেটোনেটর অন হতেই প্রচণ্ড বিস্ফোরণে পোখরান অঞ্চল কেঁপে ওঠে। এই বিস্ফোরণের ধ্বংসাত্মক ক্ষমতা ছিল 12 কিলোটনের কাছাকাছি, যা হিরোশিমার অ্যাটম বমের থেকে কিছুটা কম ছিল। তো এরপর উল্লাসে ফেটে পড়েন মিশন অপারেটররা, কারণ তাদের এতদিনকার পরিশ্রম সার্থক হয়েছে। ভারতের নিউক্লিয়ার টেস্ট সফল হয়েছে। এরপর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ফোন করে অভিনন্দন জানানো হয় এবং বলা হয় গৌতম বুদ্ধ হেসেছেন। আসলে এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছিল স্মাইলিং বুদ্ধা, মানে হাস্যরত গৌতম বুদ্ধ। এখন প্রশ্ন হলো, এরকম নামকরণের কারণ কি? প্রথমত, টেস্টের কিছুদিন আগে বুদ্ধ পূর্ণিমা গিয়েছিল। দ্বিতীয়ত, এটি একটি শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ ছিল, যেখানে কোনো প্রাণহানি ঘটেনি, কেউ হতাহত হয়নি। তাই গৌতম বুদ্ধের অহিংস নীতির সাথে সামঞ্জস্য রেখে প্রজেক্টের নাম রাখা হয়েছিল স্মাইলিং বুদ্ধা। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলে দিই যে ভারত কিন্তু তখনও পর্যন্ত কোনো পারমাণবিক বোমা তৈরি করেনি। এটা ছিল শুধুমাত্র পরীক্ষা, যেখানে একটি নিউক্লিয়ার ডিভাইসকে ব্লাস্ট করানো হয়েছিল। আসলে পোখরানের মাধ্যমে সারা পৃথিবীকে বার্তা দেওয়া হয়েছিল যে প্রয়োজন পড়লে ভারতও অ্যাটম বম তৈরি করতে পারে। ভারতের কাছে সেই প্রযুক্তি আছে। ভারতের সফল নিউক্লিয়ার টেস্টের খবর প্রকাশিত হতেই আমেরিকা ও কানাডা কপাল চাপড়াতে শুরু করে দেয়। তারা নিজেদেরকে প্রতারিত মনে করেছিল, কারণ তারাই প্রথম ভারতকে নিউক্লিয়ার প্রোগ্রাম চালাবার জন্য ইউরেনিয়াম দিয়ে সহযোগিতা করেছিল। এরপর পশ্চিমা বিশ্ব চুপ করে বসে থাকেনি। তারা এনপিটি চুক্তি উল্লঙ্ঘনের অজুহাত দিয়ে ভারতের উপর একাধিক স্যাংশন লাগিয়ে দেয়। সেই সঙ্গে তারা সিটিবিটি রিলিজ করে। সিটিবিটির পুরো কথা হলো কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। সেখানে বলা হয় পৃথিবীর কোনো দেশকেই আর কোনো রকম পারমাণবিক পরীক্ষা করতে দেওয়া যাবে না, সেটা সামরিকই হোক আর বেসামরিকই হোক। এই ট্রিটিকে কার্যকর করতে তারা এনএসজিও গঠন করে। এনএসজির পুরো কথা হলো নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ। এই গ্রুপের কাজ ছিল আন্তর্জাতিক স্তরে সমস্ত রকম পারমাণবিক উপকরণের লেনদেন বন্ধ করা। কিন্তু ভারত এসব কোনো কিছুকেই পাত্তা দেয়নি। ইন্দিরা গান্ধী পরিষ্কার জানিয়ে দেন যে ভারত আপাতত পারমাণবিক শক্তিকে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন এবং মাইনিংয়ের কাজেই ব্যবহার করবে, তবে যদি প্রয়োজন পড়ে তাহলে অ্যাটম বম বানাতে ভারত কোনো সংকোচ করবে না। এরপর ভারতের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায়। কোনো স্থায়ী সরকার এবং সাহসী নেতা না থাকার ফলে ভারতের নিউক্লিয়ার প্রোগ্রাম থমকে রয়ে যায়। কিন্তু এরই মাঝে খবর এসে যায় যে পাকিস্তানও গোপনে গোপনে পরমাণু বোমা তৈরির তোড়জোড় শুরু করে দিয়েছে। 1991 সালে কংগ্রেসের পিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী হন। তিনি ঠিক করেন বিশ্বকে আর একবার বুঝিয়ে দিতে হবে যে ভারত একটি পারমাণবিক শক্তিধর দেশ। 1995 সালে তিনি পোখরানে দ্বিতীয়বার নিউক্লিয়ার টেস্টিংয়ের বন্দোবস্ত করেন। কিন্তু আমেরিকা তাদের স্পাই স্যাটেলাইটের মাধ্যমে সবকিছু দেখতে পেয়ে যায়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন নিজে নরসিংহ রাওকে ফোন করে ধমকি দেন যে ভারত যদি দ্বিতীয়বার নিউক্লিয়ার টেস্ট করে তাহলে ভারতকে তার খেসারত দিতে হবে। এর ফলে সেই মুহূর্তে ভারতের সেই পরিকল্পনা ভেস্তে যায়। 1996 সালের লোকসভা ভোটে কংগ্রেসের হার হলে বিজেপি ও তার শরিকরা মিলে সরকার গঠন করে। অটল বিহারী বাজপেয়ী হন সেই সরকারের প্রধানমন্ত্রী। বাজপেয়ী শপথ গ্রহণের পরের দিনই পূর্ব প্রধানমন্ত্রী নরসিংহ রাও তাঁর সাথে দেখা করে বলেন, উপকরণ রেডি করা আছে, আপনি এগিয়ে যান। কিন্তু মাত্র 13 দিনের মধ্যেই অটল বিহারী বাজপেয়ী সরকার পড়ে যায়। এরপর 2 বছরের মধ্যে ভারতের 2 জন প্রধানমন্ত্রী বদল হয়। তবে 1998 সালের মার্চ মাসে বাজপেয়ী আবার ক্ষমতায় এসে যান। এইবার তিনি তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য প্রস্তুত হন। सत्ता का खेल तो चलेगा, सरकारें आएंगी जाएंगी, पार्टियां बनेगी बिगड़ेंगी, मगर ये देश रहना चाहिए, इस देश का लोकतंत्र अमर रहना चाहिए। তিনি তৎকালীন ডিআরডিওর চিফ ডক্টর এপিজে আব্দুল কালাম, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের প্রধান অনিল কাকতগর এবং অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান রাজা গোপাল চিদম্বরম, এই 3 জনকে ডেকে নিউক্লিয়ার টেস্টের আদেশ দিয়ে দেন। আদেশ পাওয়া মাত্র কালাম স্যারের নেতৃত্বে 100 জন বিজ্ঞানী তাদের কাজে ঝাঁপিয়ে পড়েন। পিভি নরসিংহ রাওয়ের আমলেই 6টি পরমাণু বোমা তৈরি করে রাখা ছিল, বাকি ছিল শুধু সেগুলো টেস্টিং। ডক্টর এপিজে আব্দুল কালাম 11 মে বুদ্ধ পূর্ণিমার দিনটিকে পরীক্ষণের জন্য নির্ধারণ করেন এবং প্রজেক্টের নাম দেন অপারেশন শক্তি। এইবার মিশন অপারেটররা 95 সালের ভুলটাকে রিপিট করতে চাননি, তাই যত রকম গোপনীয়তা অবলম্বন করা যায় তারা সেই ব্যবস্থাই করেন। বিজ্ঞানীরা তাদের পরিবারের লোকেদেরকে জানিয়ে দেন যে মাসখানেকের জন্য তারা এক বিশেষ কাজে ব্যস্ত থাকবেন, তাদের সঙ্গে যেন কোনো রকম যোগাযোগ করার চেষ্টা না করা হয়। নিজেদের মধ্যেও বিজ্ঞানীরা নকল নামে কথা বলতেন, যেমন কালাম স্যারকে নাম দেওয়া হয়েছিল মেজর পৃথ্বীরাজ। তারা টেস্টিং সাইটে কাজ করার সময় মিলিটারি পোশাক পরে থাকতেন। সে সময় শুধু পোখরানের উপর নজরদারি চালাবার জন্য 4টি আমেরিকান স্যাটেলাইট আকাশে চক্কর কাটত। সেগুলোর দৃষ্টি এড়াতে বিজ্ঞানীরা শুধু রাতের বেলাতেই কাজ করতেন, আর দিনের বেলায় তারা ক্রিকেট খেলতেন। জায়গাটাকে এমনভাবে সাজানো হয়েছিল যে দেখলে মনে হবে ওখানে ইন্ডিয়ান আর্মি রুটিন অপারেশন চলছে। 1 মে ভোর রাতে বোমাগুলিকে ট্রম্বের গবেষণাগারের ভল্ট থেকে বের করা হয়। সেগুলির কোড নেম ছিল ক্যান্টিন স্টোর্স।
ল্যাবের নিরাপত্তা রক্ষীরাও যাতে কিছু বুঝতে না পারে সেজন্য বোমাগুলিকে ফলের পেটিতে করে মুম্বাই বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে জয়সলমীর এয়ারপোর্ট হয়ে পোখরানের অস্থায়ী ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়, যেটার কোড নেম ছিল প্রেয়ার হাউস। বোমাগুলিকে সেখানে 1 সপ্তাহ ধরে অ্যাসেম্বল করা হয়। তারপর যথারীতি এসে যায় 11ই মে। ওই দিন পোখরানে খুব জোরে বাতাস বইছিল। রেডিও অ্যাক্টিভ পার্টিকেল যাতে বেশি দূর ছড়াতে না পারে সেজন্য বাতাস থামার অপেক্ষা করা হচ্ছিল। বিকেল 3:45 যখন দেখা গেল চারিদিক স্তব্ধ হয়ে গেছে, তখন ডেটোনেটর অন করা হয়। সেকেন্ডের মধ্যে বাংকারের মধ্যে থাকা মনিটরগুলো ব্ল্যাঙ্ক হয়ে যায়। বোঝা গেল বিস্ফোরণের কারণে ক্যামেরাগুলো নষ্ট হয়ে গেছে। সুতরাং ভারতের নিউক্লিয়ার টেস্ট এবারেও সফল হয়েছে। সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা চিৎকার করে ওঠেন, ভারত মাতা কি জয়। ডক্টর চিদম্বরম এপিজে আব্দুল কালামের সাথে হাত মিলিয়ে বলেন, আমি বলেছিলাম না আমরা এবারেও সফল হব। কালাম স্যার বলে ওঠেন, আমরা বিশ্বের পারমাণবিক প্রভুত্বকে সমাপ্ত করে দিয়েছি। খানিক পরেই কালাম স্যার নিজে প্রধানমন্ত্রীর অফিসে ফোন করেন। কলটি রিসিভ করেন তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্রা। উত্তেজনায় কাঁপো কাঁপো কণ্ঠে কালাম স্যার বলেন, স্যার উই হ্যাভ ডান ইট। ব্রজেশ মিশ্রা প্রত্যুত্তরে বলেন, গড ব্লেস ইউ। অটল বিহারী বাজপেয়ী তখন সেখানেই উপস্থিত ছিলেন। সুসংবাদটি পেয়ে তিনি স্তব্ধ হয়ে সোফাতে বসে পড়েন। তবে এখানেই শেষ নয়। একদিন পর অর্থাৎ 13ই মে পোখরানের মাটি আবার কেঁপে ওঠে। এইবার 100 কিলোটন ক্ষমতার 2টি হাইড্রোজেন বমকে ব্লাস্ট করা হয়। এখানে একটু বলে দিই যে হাইড্রোজেন বোমা কোনো আলাদা জিনিস নয়, এটাও এক ধরনের পারমাণবিক বোমাই। সাধারণ অ্যাটম বম ও হাইড্রোজেন বমের মধ্যে মূল পার্থক্য এদের কার্যপ্রণালী। পারমাণবিক বোমা নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে, যেখানে ভারী মৌল যেমন ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের নিউক্লিয়াস ভেঙে শক্তি উৎপন্ন হয়। এটি তুলনামূলক অনেক সহজ প্রযুক্তি। অপরদিকে হাইড্রোজেন বোমা একটি পারমাণবিক সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে, যেখানে হাইড্রোজেনের আইসোটোপ ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম একত্রিত হয়ে হিলিয়ামে রূপান্তরিত হয় এবং বিপুল শক্তি নির্গত করে। একটি হাইড্রোজেন বোমার ক্ষমতা সাধারণ পারমাণবিক বোমার চেয়ে কয়েক হাজার গুণ বেশি হতে পারে। সাধারণ পারমাণবিক বোমা একটি সীমিত এলাকায় ধ্বংস সাধন করতে পারে, তবে এর তেজস্ক্রিয়তা দীর্ঘমেয়াদী ক্ষতি করে। অপরদিকে হাইড্রোজেন বোমা তীব্র তাপ উৎপাদন করে কয়েক সেকেন্ডের মধ্যে একটি গোটা দেশকেই ধ্বংস করে দিতে পারে, তাই এটিকে থার্মোনিউক্লিয়ার বোমাও বলা হয়। তো যাই হোক, পরের দিন অটল বিহারী বাজপেয়ী সগর্বে ঘোষণা করেন, ভারত এখন নিউক্লিয়ার পাওয়ার্ড কান্ট্রি। তো বন্ধু, এই ছিল আজকের প্রতিবেদন। ভিডিওটি আপনি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেছেন মানে নিশ্চয়ই আপনার ভালো লেগেছে। তাই অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।